মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত এমন এক দেশ আছে যা ২৫০০ বছরেরও বেশি সময় ধরে সাম্রাজ্যের উত্থান পতন, ধর্মের জন্ম এবং সভ্যতার সংঘর্ষ প্রত্যক্ষ করেছে। গত ৫০ বছরে ইরানে যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের দ্বারপ্রান্তে এখন ইরান। তার পূর্ববর্তী সময়ে ২০১৯ সালে ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং সরকার সাময়িকভাবে দেশটির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানিদের বিক্ষোভ শুরু হয়। গত ৫০ বছর ধারাবাহিকভাবে বারবার কেঁপে উঠেছে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত ইরান এখনো বাঘের বাচ্চার মতো বেঁচে আছে পৃথিবীর বুকে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের শিক্ষার্থী, তেল শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নামেন। এসব আন্দোলনের চাপেই তৎকালীন স্বৈর শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি সে সময় মারাত্মক অসুস্থ ছিলেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং ওই বছরের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং তার সর্বময় কর্তৃত্বে একটি কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধে রক্তক্ষয় এবং কঠোর দমননীতির কারণে দীর্ঘদিন বড় ধরনের বিক্ষোভ থেমে যায়। ১৯৯৯ সালের চেইন মার্ডার নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর দমন অভিযান আরও বড় আকারের আন্দোলনের জন্ম দেয়। ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট, যা আহমেদিনেজাদের পুনর্নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে সংস্কারপন্থী বিরোধীরা, এবং পরবর্তী কয়েক মাস জুড়ে দেশ জুড়ে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন, যা গ্রিন মুভমেন্ট নামে পরিচিত। ২০১৭ থেকে ২০১৮ সালে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা কামনায় সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। মাশহাদ শহর থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এতে অনেক মানুষ হতাহত হন। ২০১৯ সালের পেট্রোল বিক্ষোভে ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিক্ষোভকারীরা পেট্রোল পাম্প, ব্যাংক এবং দোকানপাটে অগ্নিসংযোগ করে এবং এতে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং সরকার সেই বিক্ষোভ দমন করতে সমর্থ হন। ২০২২ সালের মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মাসার মৃত্যু হয় এবং কয়েক মাস ব্যাপী নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং ২২,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়। এরপর আজ পর্যন্ত দেশটির অনেক নারী হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ২০২৫ সালের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলমান। গত মাসব্যাপী বিক্ষোভে কয়েকশো মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। ২০২৪-২৫-এ পশ্চিমা নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া এবং ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর অর্থনৈতিক সংকট তীব্র হয়। এর প্রভাবে ইরানের মুদ্রা রিয়েলের ভয়াবহ দরপতন ঘটে এবং অর্থাৎ $১ দাম দাঁড়ায় ১৪ লাখ রিয়াল। এর পরিস্থিতিতে দেশ জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ১৯৭৯ সালের বিপ্লব পরবর্তী সময়ে ইরানের ইতিহাস শুধুমাত্র আন্দোলন, দমন, নিপীড়ন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ইতিহাস। সেই ইরান পারস্য নামে পরিচিত ইতিহাসের অন্যতম বিস্ময়কর অথচ সবচেয়ে বেশি ভুল বোঝা দেশগুলোর একটি। একসময় ভারত থেকে গ্রিস পর্যন্ত বিস্তৃত শক্তিশালী পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আজকে শিরোনাম দখল করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাস অবিশ্বাস্য রূপান্তর, সাংস্কৃতিক ঐশ্বর্য এবং গভীর আলোড়নের এক দীর্ঘ কাহিনী। কিন্তু কিভাবে এমন একটি জাতি যা একসময় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক ছিল, আজ সেখানে
নৈতিকতা পুলিশ রাস্তায় টহল দেয় এমন এক ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো? কিভাবে সাইরাস দ্য গ্রেটের ভূমি, যিনি বিশ্বের প্রথম মানবাধিকার সনদের প্রণেতা, এমন সমাজের রূপ নিল যেখানে ধর্মীয় আইন দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? এর উত্তর লিখিত আছে শতাব্দীব্যাপী বিজয়, বিশ্বাস, বিদেশি হস্তক্ষেপ এবং বিপ্লবের জটিল বুননে। আধুনিক ইরানকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন পারস্যে, যেখানে ইরানি মালভূমি থেকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। খ্রিস্টপূর্ব 550 সালে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠিত পারস্য সাম্রাজ্য শুধু তার বিশালতার জন্যই নয়, শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গির জন্যও ছিল বিপ্লবী। অন্যান্য প্রাচীন সাম্রাজ্যের মতো জয় করা জনগণের উপর নিজেদের সংস্কৃতি এবং ধর্ম চাপিয়ে দেওয়ার বদলে পারসিকরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করত। তারা স্থানীয় রীতি এবং বিশ্বাসকে নিজেদের শাসনের অধীনে বিকশিত হতে দিত। পারসিকরা ছিল জরথুস্ত্রবাদী, একটি ধর্ম যা পরবর্তীকালে আব্রাহামিক ধর্মসমূহকে গভীরভাবে প্রভাবিত করে। এই ধর্মের প্রবর্তক জরথুস্ত্র এমন একটি ধারণা উপস্থাপন করেন যা আজও বিস্ময়করভাবে আধুনিক বলে মনে হয়। ভালো ও মন্দের সংগ্রাম, স্বাধীন ইচ্ছা, ঐশী বিচার, স্বর্গ ও নরক এবং এক স্রষ্টা ঈশ্বরের উপাসনা। এসব ধারণা পরে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে প্রবেশ করে। ফলে আজ অনুসারীর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও জরথুস্ত্রবাদ ইতিহাসের অন্যতম প্রভাবশালী ধর্মে পরিণত হয়। 1000 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পারস্য রাজবংশ বিশাল অঞ্চল শাসন করেছে এবং কবিতা, শিল্প এবং জ্ঞান চর্চাকে উদযাপন করা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে। পারস্য ভাষা ইসলামী বিশ্বের বড় অংশে যোগাযোগের ভাষা হয়ে ওঠে, আর রুমি ও হাফেজের মতো কবিরা পরবর্তীতে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এটি ছিল এমন এক সভ্যতা যা বুদ্ধিবৃত্তিক সাফল্য এবং সাংস্কৃতিক পরিশীলনকে মূল্য দিত, এমন মূল্যবোধ যা রাজনৈতিক ক্ষমতা বদলালেও টিকে ছিল। কিন্তু সবকিছু বদলে যায় 7ম শতকে, যখন আরব উপদ্বীপ থেকে আসা সেনাবাহিনী ইসলাম নামের নতুন এক বিশ্বাস বহন করে পারস্য জয় করে। এই বিজয় ছিল দ্রুত এবং নির্ণায়ক। এর মাধ্যমে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং এমন এক ধর্মের আগমন ঘটে যা ইরানি সমাজকে মৌলিকভাবে রূপান্তরিত করে। তবে ইরানে ইসলামের বিস্তার কেবল সামরিক জয় ছিল না, এটি ছিল এক জটিল সাংস্কৃতিক সমন্বয়ের সূচনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে অঞ্চলটির পরিচয় নির্ধারণ করেছে। আরবি ভাষায় ইসলাম অর্থ আত্মসমর্পণ। এটি এমন এক সামগ্রিক বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যা কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং সামাজিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে। খ্রিস্ট ধর্ম, যেখানে ধর্মনিরপেক্ষ রোমান আইনের পাশাপাশি বিকশিত হয়েছিল, সেখানে ইসলাম আত্মপ্রকাশ করে একই সঙ্গে ধর্ম ও আইন ব্যবস্থা হিসেবে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন আল্লাহর বাণী, যা শরিয়া নামে পরিচিত, ইসলামী আইনের ভিত্তি প্রদান করে। এই আইনি কাঠামো ইবাদত ও ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ও ফৌজদারি বিচার পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ, এই ইসলামী ধারণা মুসলিম সমাজের কেন্দ্রে পরিণত হয়। কোরআন থেকে উদ্ভূত এই নীতির মাধ্যমে বিশ্বাসীদের নিজেদের সমাজে নৈতিক আচরণ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়। এটি কেবল ব্যক্তিগত দায়িত্ব নয়, বরং সমষ্টিগত কর্তব্য, যা পরবর্তীতে ইরানের আধুনিক নৈতিকতা পুলিশের মতো প্রতিষ্ঠানের ধর্মতাত্ত্বিক ভিত্তি যোগায়। ইরানে ইসলাম দ্রুত প্রভাবশালী ধর্মে পরিণত হলেও 1501 সালে সাফাভি রাজবংশের উত্থানের মাধ্যমে গল্পটি নাটকীয় মোড় নেয়। সাফাভিরা এমন এক সিদ্ধান্ত নেয় যা চিরতরে ইসলামী বিপ্লবের মধ্যে ইরানের অবস্থান বদলে দেয়। তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে এবং কঠোরভাবে তা প্রয়োগ করে। এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। নবী মুহাম্মদের চাচাতো ভাই ও জামাতা আলী তাঁর প্রকৃত উত্তরসূরি। এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠা শিয়া ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্বের অধিকাংশ স্থানে নির্যাতিত সংখ্যালঘু মতবাদ ছিল। সাফাভিরা শুধু শিয়াবাদ গ্রহণই করেননি, বরং মৃত্যুদণ্ডের হুমকিতে তা জনগণের উপরে চাপিয়ে দেয় এবং সব ইরানিকে প্রাথমিক সুন্নি নেতাদের অভিশাপ দিতে বাধ্য করে। এই রূপান্তর ছিল গভীর ও পদ্ধতিগত। ইসলামী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া আলেমরা ইরানে সমবেত হন।
আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনের সুযোগ দেখে উলামা নামে পরিচিত এই ধর্মীয় পণ্ডিতরা সাফাভি শাসকের সঙ্গে এক পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক গড়ে তোলেন। আলেমরা রাষ্ট্রকে ধর্মীয় বৈধতা দেন, আর শাসকরা তাদের অভূতপূর্ব ক্ষমতা এবং সামাজিক মর্যাদায় উন্নীত করেন। সাফাভি আমলে তাকলিদ বা ধর্মীয় অনুকরণের নীতি প্রবর্তিত হয়, যার মাধ্যমে সাধারণ শিয়াদের সব ধর্মীয় বিষয়ে উচ্চ পদস্থ আলেমদের অনুসরণ করতে বলা হয়। এরপর আলেমরা পোশাক ও খাদ্যাভ্যাস থেকে শুরু করে ব্যবসা ও ব্যক্তিগত সম্পর্ক, মানব জীবনের প্রায় সব দিক নিয়ন্ত্রণ করতে শুরু করেন। মদের দোকান বন্ধ, গান ও নৃত্য নিষিদ্ধ, নারী পুরুষের পৃথকীকরণ এবং ইসলামী পোশাক বিধি প্রয়োগের মতো নির্দেশ জারি করা হয়। সাফাভি পরীক্ষা নিরীক্ষার ফলাফল ছিল ইসলামের ইতিহাসে এক নতুন বাস্তবতা, একটি স্থিতিশীল ঐক্যবদ্ধ শিয়া রাষ্ট্র, যেখানে ধর্মীয় কর্তৃত্ব রাজনৈতিক ক্ষমতার সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। এই মডেলই পরবর্তীতে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করে, যদিও সেই রূপান্তর তখনও শতাব্দী দূরে ছিল। 18 ও 19 শতকে ইউরোপীয় শক্তির উত্থানের সঙ্গে সঙ্গে ইসলামী বিশ্ব যখন চ্যালেঞ্জের মুখে পড়ে, ইরানও এমন এক সংকটে পতিত হয় যা তার আধুনিক ইতিহাসকে নির্ধারণ করে। এক সময়ের শক্তিশালী পারস্য সাম্রাজ্য প্রযুক্তি ও সামরিক শক্তিতে ইউরোপীয় শক্তি, বিশেষত ব্রিটেন ও রাশিয়ার কাছে পিছিয়ে পড়ে। তারা ইরানকে নিজেদের খেলার মাঠে পরিণত করে। 1785 থেকে 1925 সাল পর্যন্ত শাসন করা কাজার রাজবংশ জাতীয় অপমানের এক সময়ের তত্ত্বাবধান করে। বিদেশি শক্তিগুলো ইরানের ভূখণ্ড ভাগ করে নেয়, সম্পদ নিয়ন্ত্রণ করে এবং নির্বিঘ্নে রাজনীতি প্রভাবিত করে। ব্রিটিশরা ইরানের তেল সম্পদের উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে। অধিকাংশ মুনাফা নিজেদের রেখে ইরানকে সামান্য অংশ দেয়। এই বিদেশি শোষণের অভিজ্ঞতা ইরানি মানুষের গভীর ক্ষত সৃষ্টি করে এবং এমন এক জাতীয়তাবাদের জন্ম দেয় যা আজও ইরানের রাজনীতিতে প্রভাব ফেলছে। এই চ্যালেঞ্জের জবাবে ইরানের বুদ্ধিজীবী এবং সংস্কারকরা অনুপ্রেরণার জন্য পাশ্চাত্যের দিকে তাকান। 1906 সালের সাংবিধানিক বিপ্লব গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ইরানকে আধুনিক করার এক উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল। এই শান্তিপূর্ণ বিপ্লব ইরানের প্রথম সংবিধান প্রণয়ন করে, মজলিস নামে একটি সংসদ গঠন করে এবং ব্যক্তিগত অধিকার রক্ষা করে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করার চেষ্টা করে। কিন্তু বিদেশি হস্তক্ষেপের কারণে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বারবার ভেস্তে যায়। ব্রিটেন ও রাশিয়া নিজেদের প্রভাব হারানোর ভয়ে সক্রিয়ভাবে সাংবিধানিক সরকারকে দুর্বল করে। ইরানে তেলের আবিষ্কার এই হস্তক্ষেপ আরও বাড়িয়ে দেয়। গণতান্ত্রিক শাসনের ব্যর্থতা আধুনিকায়নের ভিন্ন এক পথ উন্মুক্ত করে। 1925 সালে সামরিক কর্মকর্তা রেজা খান ক্ষমতা দখল করে পাহলভী রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি ও তাঁর পুত্র মোহাম্মদ রেজা শাহ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের দর্শন অনুসরণ করে রাজনৈতিক বিরোধিতা ও ধর্মীয় প্রভাব দমন করে জোরপূর্বক আধুনিকায়নের চেষ্টা করেন। পাহলভীরা ইরানের ইসলামী পরিচয়কে অগ্রগতির অন্তরায় মনে করতেন। তারা হিজাব নিষিদ্ধ, নারীদের ভোটাধিকার প্রদান এবং আলেমদের ক্ষমতা হ্রাস সহ ব্যাপক সংস্কার চালু করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়, চলচ্চিত্র শিল্প, আধুনিক সঙ্গীত এবং পাশ্চাত্য পোশাকের এক আধুনিক ইরানি সমাজ গড়ে ওঠে, বিশেষত শহর অঞ্চলগুলোতে। তবে এই আধুনিকায়নের মূল্য ছিল চরম। উভয় পাহলভী শাসক স্বৈর শাসক ছিলেন, গোপন পুলিশ দিয়ে বিরোধীদের দমন করতেন। তেল সম্পদের সুফল সীমিত ছিল অভিজাতদের মধ্যে, আর সাধারণ মানুষ, বিশেষত শহুরে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী সামান্যই লাভবান হতেন। পরিস্থিতি আরও জটিল হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের কারণে। শুরুতে অনেক ইরানি যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ও রুশ আধিপত্য থেকে মুক্তির সম্ভাব্য মিত্র মনে করেছিল, কিন্তু 1953 সালে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দাদের যৌথ উদ্যোগে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহকে ক্ষমতায় বসানো হলে সেই আশা ভেঙে যায়। অপারেশন আয়াক্স নামে পরিচিত এই অভ্যুত্থানের পেছনে ছিল ইরানের তেল জাতীয়করণের সিদ্ধান্ত, যা পশ্চিমা অর্থনৈতিক স্বার্থকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বিদেশি শক্তিতে পরিণত হয় এবং ইরানি সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবের প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে। 1970 দশকে শাহের স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতা বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি করে। সমালোচকরা শাসন ব্যবস্থাকে পশ্চিমা শক্তির দালাল এবং ইসলামী পরিচয় পরিত্যাগের অভিযোগ আনেন।
এই প্রেক্ষাপটে পশ্চিমায়নজনিত বিষক্রিয়া বা ওয়েস্টস্কিফিকেশন শব্দটি জনপ্রিয় হয়। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ফ্রান্সে নির্বাসনে বসে তিনি এমন এক বিপ্লবী মতাদর্শ গড়ে তোলেন যা ইরান ও শিয়া ইসলামের চেহারা বদলে দেয়। তার গ্রন্থ ইসলামী সরকারে তিনি যুক্তি দেন ইসলামী সমাজকে ইসলামী আইন অনুযায়ী শাসিত হতে হবে এবং এই আইন ব্যাখ্যা এবং প্রয়োগ করবেন যোগ্য আলেমরা। এটি ছিল ঐতিহ্যবাহী শিয়া বিশ্বাস থেকে বড় বিচ্যুতি। প্রচলিত মত অনুযায়ী বৈধ ইসলামী শাসন কেবল অন্তর্ধানরত ইমামের প্রত্যাবর্তনের পরেই সম্ভব। খোমেনি যুক্তি দেন ইমামের অনুপস্থিতিতে আলেমদেরই শাসনের অধিকার এবং দায়িত্ব রয়েছে। তার বার্তা বামপন্থী ছাত্র, বাজারি, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে সমর্থন পায়। 1979 সালের জানুয়ারিতে শাহ পাহলভী দেশ ত্যাগ করলে লক্ষ লক্ষ মানুষ খোমেনির প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তবে বিপ্লবের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত ছিল। কিন্তু একই বছরের নভেম্বর মাসে মার্কিন দূতাবাস দখল এবং জিম্মি সংকট খোমেনিকে ক্ষমতা সংহত করার সুযোগ করে দেয়। 1979 সালে গৃহীত ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান গণতান্ত্রিক ও ধর্মতান্ত্রিক উপাদানের এক অনন্য সংমিশ্রণ তৈরি করে। নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদ থাকলেও সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত হয় সর্বোচ্চ নেতার হাতে। সামরিক, গোয়েন্দা ও বিচার ব্যবস্থা তাঁর নিয়ন্ত্রণে থাকে। গার্ডিয়ান কাউন্সিল প্রার্থিতা ও আইন যাচাই করে। এর মাধ্যমে ইসলামিক নৈতিকতা প্রয়োগ প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক মৃত্যুদণ্ড বৃদ্ধি পায়, সংবাদপত্র বন্ধ হয়, শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ ঘটে এবং নারীদের উপর নতুন বিধিনিষেধ আরোপিত হয়। এর ফলে ব্যাপক মেধা পাচার ঘটে। আজ ইসলামী বিপ্লবের 5 দশকেরও বেশি সময় পর ইরান এখনো পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্বে আবদ্ধ। 2022 সালে পুলিশ হেফাজতে মাহসা আমিনীর মৃত্যু দেশব্যাপী বিক্ষোভের জন্ম দেয় এবং তরুণ প্রজন্মের অসন্তোষ স্পষ্ট করে। 2025-এর শেষের দিকে বিদেশি প্রভুদের ইন্ধনে ইরানে আরেকটি আন্দোলনের সূত্রপাত ঘটে ইরানি মুদ্রার দরপতনের কারণে। উল্লেখ্য যে 2025-এর অক্টোবরের 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। শুধু তাই নয়, পশ্চিমাদের দীর্ঘ দশকের পর দশকের নিষেধাজ্ঞা তাদেরকে আরো দুর্বল করে দেয়। ধর্ম ও রাজনীতির সম্পর্ক কি হবে? বিশ্বাস ও স্বাধীনতা কি সহাবস্থান করতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে ইরানের আগামীর পথ। সাইরাস দ্য গ্রেটের সহনশীল সাম্রাজ্য থেকে আজকের নৈতিকতা পুলিশ ইরানের যাত্রা আমাদের দেখায় ধর্মীয় আদর্শে নিখুঁত সমাজ গঠনের সম্ভাবনা ও বিপদের দুই দিকই।